আজকের এপিসোডে আপনারা শুনবেন 3টি ঘটনা। ভেবেছিলাম 4টি ঘটনা দেব, কিন্তু 4টি ঘটনা দেওয়া গেল না। 3টি ঘটনা দিচ্ছি। প্রথম 2টি ঘটনা শুনুন এবং লাস্টে রাখছি অরুণিমা দত্তের ঘটনা। সে ঘটনাটি একটু অন্যরকম, তাই জন্য একদম শেষে রেখেছি। আশা করছি আপনাদের আজকের এপিসোড বেশ জমজমাট এবং অন্যরকম লাগবে। শুনতে থাকুন প্রেতকথা 415 নম্বর এপিসোড। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। যেভাবে লিখেছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি। প্রিয় গৌরবদা, আমি সঞ্চিতা, বালি থেকে লিখছি। আমি প্রেতকথা এবং তোমার কণ্ঠস্বরের একজন বড় ভক্ত। সাথে সাথে এখন প্রিয়াঙ্কাদির কণ্ঠস্বর শুনেও ওর ভক্ত হয়ে পড়েছি। তোমাদের দুজনের যুগলবন্দি ভীষণ ভালো লাগে। যাই হোক, আমি যে ঘটনাটি আজ তোমাদের শোনাবো সেটি আমার সেজ জেঠুর থেকে শোনা, জেঠুর ছোটবেলায় ঘটে যাওয়া ঘটনা। আমাদের বাড়ি হাওড়ার ডোমজুড়ে। বালিতে বিবাহ সূত্রে থাকি। ডোমজুর জায়গাটা শহর ঘেঁষা মফস্বল। এখন অবশ্য চারিদিকে বাড়ি উঠে দিনে দিনে শহরের রূপ নিচ্ছে, কিন্তু ঘটনাটা যখনকার তখন সালটা ছিল 1964। সেজ জেঠু তখন অনেকটাই ছোট। আমাদের গ্রামে তখন বাড়িগুলি ছড়ানো ছেটানো ছিল, আর বেশিরভাগটাই ছিল জঙ্গলে ঘেরা। তখনকার দিনে কালবৈশাখী হলে বাচ্চা থেকে বুড়ো সকলের আম কুড়োনোর হিড়িক পড়ে যেত। আমাদের বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা গেলে ছিল বড় বড় আম গাছ, যাকে এক কথায় আম বাগান বলা যায়। সেই আম বাগানের একদম মাঝখানে ছিল একটি বিশাল তেঁতুল গাছ। সন্ধে হলেই রাস্তাঘাটে মানুষ চলাচল একদম কমে যেত এবং সেই আম বাগানের ধারে কাছে কেউ ঘেঁষত না। একদিন সকালবেলা পাড়ায় খবর রটে গেল যে আম বাগানে কাউকে খুন করে বস্তায় করে কেউ ফেলে গেছে। বাবা, জেঠু এবং পাড়ার আরও অনেক লোক ছুটল কি ঘটেছে দেখতে। গিয়ে দেখল একটি লাশ ঠিক তেঁতুল গাছের নিচে পড়ে আছে। পেটের উপরের অংশটি বস্তা থেকে বেরিয়ে আছে। লাশটি কার সেটি বস্তুত চেনার উপায় নেই, কারণ কেউ তার মাথা থেতলে দিয়েছে। তারপর পুলিশ এলো, লাশ নিয়ে চলে গেল। পাড়ায় খুন নিয়ে গুঞ্জন শুরু হলো। তারপর আবার সব স্বাভাবিক হয়ে গেল। এর কিছুদিন পরের ঘটনা। শুরু হলো কালবৈশাখী। সারা রাত উথাল পাথাল হওয়ার পর ভোরের দিকে ঝড়ের দাপট কিছুটা কমলে সেজ জেঠু চুপি চুপি একটা থলের বস্তা কাঁধে নিয়ে কাউকে কিছু না জানিয়ে চলল আম কুড়াতে। 10 মিনিটের রাস্তা পেরিয়ে চলে এলো ঠিক আম বাগানের সামনে। চারিদিক জনমানব শূন্য, শুধু গাছগুলো বাতাসের সাথে পাল্লা দিয়ে তখনও মৃদুমন্দ দুলছে। জেঠু মনে মনে সাহস নিয়ে আম বাগানের মধ্যে ঢুকলো। চারিদিক অন্ধকার, তারই মধ্যে হাতড়ে হাতড়ে জেঠু আম কুড়োতে শুরু করলো। আম কুড়োতে কুড়োতে হঠাৎ জেঠুর হাতে ঠেকলো শক্ত মতো কি একটা জিনিস। জেঠুর চোখ তখন অনেকটা অন্ধকার শুয়ে নিয়েছে। জেঠু জিনিসটা চোখের সামনে তুলে দেখলো একটা হাড়। জেঠু ভয় পেয়ে গেল, জিনিসটা দূরে ছুঁড়ে ফেলে দিল আর মনে মনে ভাবলো হয়তো কোনো পশু মরেছে আশেপাশে, তারই হাড়। এমন সময় পিছন থেকে কেউ জেঠুকে ডাকলো। পিছন ফিরে দেখে জেঠুর বয়সী একটি ছোট্ট ছেলে। জেঠু ভয় পেয়ে গেল। ছেলেটির সামনে এসে বলল, কিরে গোবিন্দ, তুই আমার আগেই আম কুড়োতে চলে এসেছিস? জেঠু দেখলো, আরে এ তো 3 কড়ি জেঠুরই সমবয়সী, একসাথে স্কুলে পড়ে, জেঠুর বাড়ির 3-4টি বাড়ির পরে থাকে। জেঠুর ভয় কেটে গেল। 2 বন্ধু মহানন্দে আম কুড়োতে শুরু করলো। থলি অর্ধেক ভরে যেতেই জেঠু ভাবলো যে এর থেকে বেশি ভারী হলে জেঠু আর বাড়ি পর্যন্ত বয়ে নিয়ে যেতে পারবে না। তাই 3 কড়িকে বলল, চল, অনেক আম কুড়োনো হয়েছে, আর আম কুড়িয়ে লাভ নেই। তারপর বাড়ির কেউ যদি জানতে পারে যে আমি ঘরে নেই, তাহলে কপালে দুর্গতি আছে, তাই আজ বাড়ি চলে যাই। 3 কড়ি বলল, দাঁড়া, যাওয়ার আগে তোকে একটা ম্যাজিক দেখাই। এই বলে 3 কড়ি তরতর করে লম্বা তেঁতুল গাছটায় উঠে গেল। তারপরে তেঁতুল গাছের সব থেকে উঁচু ডাল থেকে একটা লাফ দিল। জেঠু ভয়ে চোখ বন্ধ করে নিল। তারপর কোনো আওয়াজ না পেয়ে চোখ খুলে দেখে চারিপাশে কেউ নেই, এমনকি 3 কড়ির আনা সেই আম ভর্তি থলেরও কোনো হদিশ নেই। জেঠু ভয় পেয়ে নিজের কুড়োনো আমের থলি ফেলে ছুটতে শুরু করলো। ছুটতে ছুটতে নিজের বাড়ির সামনে পড়ে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফিরলে চোখ মেলে দেখলো সকলে তাকে ঘিরে রয়েছে। ঠাকুমা জেঠুকে গরম দুধ খেতে দিল। তারপর জেঠু একটু সুস্থ হতে সকলে কি হয়েছিল জিজ্ঞাসা করলো। জেঠু বকুনি খাবার ভয়ে সব ঘটনা চেপে রইল। বলল, বাথরুম করতে যাবার সময় একটা সাদা কাপড় উঠতে দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। জেঠু একটু সুস্থ বোধ করতে এরপর 3 কড়ির বাড়ি গেল খোঁজ নিতে। গিয়ে জানতে পারলো 3 কড়ি নেই, 2 দিন হলো পিসির বাড়ি গেছে। জেঠু শিরধারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। 3 কড়ি যদি পিসির বাড়ি চলে যায়
তাহলে ওর সাথে আম কুড়োচ্ছিল কে? সেদিন থেকে জেঠু প্রচণ্ড জ্বরে পড়ল। ঠাকুমা জল পড়া খাওয়াতে 5 দিন পর জ্বর নামলো। তারপর জেঠু আস্তে আস্তে সুস্থ হতে শুরু করলো। তারপর থেকে জেঠুর আম কুড়োনোর শখ একেবারে চলে গেল। তো এই ছিল জেঠুর মুখে শোনা সত্যি ঘটনা। যদি তোমার ভালো লাগে তাহলে তোমার জাদু ভরা কণ্ঠে শোনার অপেক্ষায় রইলাম। আরও অনেক ভয়ঙ্কর ঘটনা আছে, সেগুলি শোনানোর অপেক্ষায় রইলাম। তোমাদের এবং পুরো প্রেতকথা পরিবারকে আমার ভালোবাসা জানাই। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। অসাধারণ একটি ঘটনা আমরা শুনলাম, এবং এই ঘটনাটি শুনে আমার যেটা মনে হলো যে প্রথমে যে লাশের বর্ণনাটা দেওয়া হয়েছিল, এই আত্মাটি বোধহয় সেই লাশেরই, এবং এই কারণেই জেঠু 3 কড়ির রূপে তাকে দেখতে পেয়েছিল, এবং জেঠুর কোনো ক্ষতিও হতে পারত এবং হয়েওছিল। নজর লেগেছিল জেঠুর সেই আত্মার, যার জন্য 5 দিন পর জেঠুর জ্বর নেমেছিল। তো এই ঘটনাটি আমার বড় সুন্দর লেগেছে। গ্রাম বাংলার ভয়ানক ঘটনা বা পুরনো দিনের ঘটনাগুলির মধ্যে না এক অদ্ভুত ইনোসেন্স থাকে, এবং সেই ঘটনাগুলি শুনতে বড্ড ভালো লাগে। কোথাও যাবেন না কিন্তু, কারণ আজকের এপিসোডে আমরা অনেকগুলি ঘটনা নিয়ে আছি এবং বেশ বড় বড় ঘটনা নিয়ে আছি। প্রথমে একটি ছোট্ট ঘটনা দিয়ে শুরু করলাম, এবার আপনারা শুনবেন একটি বড় ঘটনা। শাহরুল হাসান যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। প্রথমে সকল প্রেতকথাবাসী মুসলিমদের সালাম আলাইকুম, এবং হিন্দুদেরকে জানাই নমস্কার, এবং বাকি ধর্ম অনুসারীদের জানাই অভ্যর্থনা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি বাংলাদেশের গাজীপুর থেকে লিখছি। আমার নাম শাহরুল হাসান। আমি এর আগে একটি ঘটনা পাঠিয়েছিলাম, সেটি 407 নম্বর এপিসোডে পড়ে শোনানোর জন্য গৌরবদা তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার ঘটনা শুনে অনেকেই অনেক কমেন্ট করেছেন, এবং সেই কমেন্টগুলো পড়ে মন একদম ভরে গেছে। প্রথম লেখা ঘটনাতে যে এত সাড়া পাবো আমি কল্পনাই করিনি। আপনারা এরকম কমেন্ট করে আমাদের উৎসাহ বাড়িয়ে দেবেন, যাতে করে আমরা আপনাদের আরও ভালো ভালো ঘটনা সংগ্রহ করে উপহার দিতে পারি। গৌরবদা, তোমার কণ্ঠে ঘটনাটি জীবন্ত হয়ে উঠেছিল। আমার মা তোমার মধুর কণ্ঠে তার বুড়ো আব্বার ঘটনা শুনে আবেগে আপ্লুত হয়ে পড়েন। আমাদের গ্রামে দাদার বাবাকে বুড়ো আব্বা বলে। গৌরবদা, আমি তোমাকে ভালোবেসে তুমি ডাকি। আমি তোমার থেকে অনেক ছোট, কয়েক মাস হলো আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি, তাই আমি তোমাকে অনুরোধ করব তুমি আমাকে আপনি বলে লজ্জা দেবে না। ওকে, খুবই তো বাচ্চা ছেলেও তাহলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ তুমি আমাকে তুমি তুমি করে ডাকো। আমায় তুমি করে বললে আমার খুব ভালো লাগে, আপনির থেকে অনেক বেশি ভালো লাগে আমাকে কেউ যদি তুমি করে বলে। এবং এই শাহরুলের এই ঘটনার আজকে একটি প্রশ্নও কিন্তু থাকবে, আপনারা কিন্তু সেই প্রশ্নের উত্তরও দেবেন। 407 নম্বর এপিসোডে আমার লেখা ঘটনা শুনে এক আন্টি, যিনি কিনা আমার বাসার পাশের বাসায় থাকেন তার ফ্যামিলি নিয়ে, এবং তাদের সঙ্গে আমাদের অনেক দিনের পরিচয়, তো তিনি আমাকে বলেন যে শাহরুল, ঘটনা তো বেশ ভালোই লেখো, তা আমার জানা কিছু ঘটনা আছে, তুমি চাইলে ঘটনাগুলো শেয়ার করতে পারো। কারণ সেই আন্টি অ্যাকচুয়ালি প্রেতকথা শোনেন, এবং উনিও প্রেতকথার একজন নিয়মিত শ্রোতা হয়ে গেছেন। তো আমি বললাম যে হ্যাঁ, আপনি তো লিখে পাঠাতে পারেন। তো আন্টি বললেন যে আমি লেখালেখি ঝামেলায় যেতে পারবো না। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, বলুন তাহলে। তো উনি আমাকে ঘটনাটি যেভাবে বলেছেন আমি ঘটনাটি সেভাবেই লিখছি, এবং আমার মনে হয়েছে ঘটনাটি প্রেত কথার জন্য কোয়ালিটি। তো ঘটনাটি বেশ বড় হতে চলেছে, বেশ শাহরুল বেশ অনেক বড় ইন্ট্রো লিখেছে। ওকে, আন্টির ভাষায় লিখছি। ঘটনা ঘটে 1 বছর আগে। ঘটনাটি শুরু হয় আমার এক দুঃসম্পর্কের মামাতো ভাইয়ের সাথে। ও ঢাকাতে থাকে। ওর নাম অনিক। অনিক আমার দুঃসম্পর্কের মামাতো ভাই হলেও ও আমার আপন ভাইয়ের মতোই ছিল। ও সবেমাত্র মাধ্যমিক দিয়েছে, তাই ওর সামনে অনেক ছুটি। তাই ছুটি কাটাতে অনিক তার গ্রামের বাড়ি যায়। বেশ কিছুদিন ঘোরাঘুরির পর আসল ঘটনাটি শুরু হয়। অনিক এবং তার বাল্যবন্ধু সুমন, ওরা দুজনে রাত 10টা নাগাদ হাঁটতে বের হয়। ওর সর্বনাশ শুরু হয় ওই রাত থেকেই। অনিকের ভাষ্য মতে বলছি, ওই দিন রাতে আমি আর সুমন রাতের খাওয়া শেষ করে দুজনে মিলে হাঁটতে বের হই। আমরা হাঁটতে হাঁটতে হাইওয়েতে চলে আসি। হাইওয়েতে শ্যামল ভাই তার ট্রাক নিয়ে দাঁড়িয়ে আছে। সে আমাকে দেখে ডাকলো, কিন্তু আমি তাকে খুঁজে পাই না। পরে দেখি ট্রাকের জানলা দিয়ে মাথা বের করে সে আমাকে ডাকছে। আমি আর সুমন ভাইয়ের কাছে গেলাম। ভাই আমাদের জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে, তোরা এত রাতে এদিকে কি করিস? আমি বললাম, ওই খাওয়া দাওয়ার পর দুজন মিলে একটু হাঁটাহাঁটি করছিলাম। ভাই বলে, ও আচ্ছা। তা আমি বলি, ভাই তোমাকে তো আমি গাড়ি চালাতে দেখেছিলাম সেই ছোটোবেলাতে, এখন কি আবার গাড়ি চালাতে শুরু করলে নাকি? ভাই বলে, আরে আমার ড্রাইভারটা অসুস্থ, একজনের আর্জেন্ট মাটি লাগবে, তাই আমি গাড়ি নিয়ে বের হলাম। আর গাড়িতে ঢোকার পরক্ষণেই দেখি তোরা দুজনে এদিকে আসছিস। এই শুনে আমি বলি যে আচ্ছা যাও তাহলে, সাবধানে যেও, অ্যাক্সিডেন্ট করো না যেন আবার, বলে আমি হেসে উঠলাম। আমরা বাসায় ফিরে যাওয়ার জন্য হাঁটা ধরেছি। ঠিক সেই সময় ভাই পিছন থেকে বলে উঠল, যাবি নাকি আমার সাথে?
এটা শোনার পর মনের ভিতর একটা ফুলকির মতো জ্বলে উঠল। আমি তখন একটা হাসি দিয়ে সুমনের দিকে তাকিয়ে বললাম, আরে যাবি নাকি? তখন সুমন বলে, এই সুযোগ মিস করলে চলে না, কিন্তু বাসায় ম্যানেজ দেবো কি করে? তখন ভাই হাসি হাসি মুখে বলে, আরে চ না, আমি তোদের বাসায় জানিয়ে দিচ্ছি, তোরা টেনশন করিস না। আমরা তারপর মহা আনন্দে ট্রাকে গিয়ে বসলাম। আমি বসলাম দরজার পাশে, আর সুমন আমার আর ভাইয়ের মাঝখানে। ভাই আমার বাসায় জানিয়ে দিল, আর সুমনের আম্মুও আমাদের বাসাতেই ছিল, তাকেও জানিয়ে দেওয়া হলো। আমরা তিনজনে গল্প করতে করতে যাচ্ছি। আমি ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই আমরা কোথায় যাচ্ছি? ভাই উত্তরে বলল, আমরা এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটা গ্রামে যাব, সেখান থেকে মাটি নিয়ে যাব শহরে। আমি বললাম, ও আচ্ছা। ভাই আমাদের অবাক করে দিয়ে বলল, এই রাস্তাটা ভালো না রে, এই রাস্তায় আমার আসতে অনেক ভয় লাগে। আমি বললাম, এই যুগে এসেও কি ধরনের কথা বলছো? ভাই বলে, কেন এই ধরনের কথা বলছি সেটা আমার ড্রাইভারকে একবার জিজ্ঞাসা করে আয়। আমি বললাম, কি হয়েছে ওনার? ভাই বলে, আমিও সঠিক জানি না, ওর খবর নেওয়ার জন্য ফোন দিই, ফোন ধরে ওর স্ত্রী। ওর স্ত্রী বলে, ও কি জানি করতেছে, কি জানি হাবিজাবি কইতাছে। আমার আর বোঝার বাকি নেই ওর সাথে কি হয়েছে। আমি বললাম, ওকে কোনো হুজুরের কাছে নিয়ে যাও খুব দ্রুত। এই বলে আমি ফোন কেটে দিই। আমরা সবাই ভাইয়ের কথা শুনে চুপ করে রইলাম। সুমন বলে, ভাই আপনি কিছু জানেন এই ব্যাপারে? তখন ভাই বলে, আমি খুব একটা জানি না, তবে মানুষের কাছে শুনেছি এই রাস্তায় নাকি অনেক কিছুই দেখা যায়, যাকে তিনারা পছন্দ করেন তাকে নাকি দেখা দেয়। আমি বললাম, যাও তো, এসবে আমি বিশ্বাস করি না। আমরা এই টপিক বাদ দিয়ে গান শুনতে শুনতে যাই। অনেকটা পথ যাওয়ার পর আমি থুতু ফেলার জন্য গাড়ির জানলা দিয়ে মাথা বের করে দিই। থুতু ফেলার পর মাথা ভিতরে ঢোকানোর সময় একটু দূরে আমি আলোর মতো কিছু একটা দেখতে পাই। দেখে মনে হয় কেউ একজন দাঁড়িয়ে আছে আর তার শরীর থেকে আলো ঝরছে, আর সেটা দেখতে অসাধারণ। এত সুন্দর আলো আমি আমার জীবনে কোনো দিন দেখিনি। আমি এটার পর একটা ঘোরের মধ্যে চলে যাই। সুমনের ডাকে আমার ঘোর কাটে। সুমন বলে, তুই জানলা দিয়ে ওভাবে তাকিয়ে আছিস কেন? তোকে দেখে মনে হচ্ছে তুই জানলা দিয়েই বেরিয়ে যাবি। আমি বললাম, দেখ দেখ কি সুন্দর দেখতে। সুমন বলে, কই দেখি। সুমন উকি দিয়ে বলে, কই, গাছপালার নড়াচড়া ছাড়া তো কিছুই দেখতে পাচ্ছি না। আমি বললাম, সর সর, আমায় দেখতে দে। আমি জানলা দিয়ে তাকিয়ে দেখি কিচ্ছু নেই, সেই আলো ছড়ানো জিনিসটা আর নেই। ভাই ফোনে কথা বলা শেষ করতে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আমি উত্তরে বললাম, না না, ও কিছু না। আমি এক মনে এই নিয়ে ভাবতে লাগলাম, কোথায় গেল আলোটা? আমি তো এইমাত্র দেখলাম জিনিসটা, এত তাড়াতাড়ি কোথায় উবে গেল? এইসব ভাবতে ভাবতে কখন যে পৌঁছে গেছি মাটি কাটা স্থানে আমার খেয়াল নেই। সুমন বলে, কিরে নামবি না নাকি? গাড়ি থেকে নাম, না হয় আমাকে নামতে দে। আমি আর সুমন গাড়ি থেকে নামলাম। ভাই গাড়ি সিরিয়ালে রেখে কার সাথে যেন কথা বলতে গেল। আমি আর সুমন আশেপাশে ঘুরে দেখতে লাগলাম। এক সময় আমার প্রস্রাবের বেগ হয়। আমি সুমনকে বলি, তুই একটু দাঁড়া, আমি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আসি। একটু দূরে গিয়ে বসে কাজ সেরে উঠে দাঁড়াতেই দেখি একটি কালো বোরখা পরিহিত মেয়ে দাঁড়িয়ে আছে, এবং সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি দেখে একটু লজ্জা পেলাম। প্রস্রাব করার সময় কোনো মেয়ে তাকিয়ে থাকলে যে কোনো ছেলেই লজ্জা পাবে। আমি এই রাতের অন্ধকারেও মেয়েটিকে স্পষ্ট দেখতে পাচ্ছি। মেয়েটিকে কেন্দ্র করে এক ধরনের মায়াবী আলো ছড়াচ্ছিল। মেয়েটিকে দেখতে এত সুন্দর তা ভাষায় প্রকাশ করার মতন নয়। এত সুন্দর মেয়ে আমি আমার জীবনে কোনো দিন দেখিনি, এবং মেয়েটিকে দেখার পর একটা সুন্দর গন্ধ আশেপাশে ছড়িয়ে গেছে। গন্ধটা ছিল অনেকটা শিউলি ফুলের মতো। আমি মেয়েটির দিকে এক মনে তাকিয়ে আছি। এমন সময় দেখি সুমন এসে আমাকে ধাক্কা দিয়ে বলল, প্রস্রাব করতে কারো এতক্ষণ লাগে? এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইদিকে কি দেখছিস? আমি সুমনের উপর বিরক্ত হয়ে বললাম, চোখটা কি বাসায় ফেলে এসছিস নাকি? দেখ কত সুন্দর একটি মেয়ে দাঁড়িয়ে আছে। এই বলে আমি তাকিয়ে দেখি মেয়েটি আর নেই। সুমন বলে, তুই কি নেশা করে আছিস নাকি? এত রাতে এই শুনশান জায়গায় মেয়ে পাস কোথায়? আমি বললাম, আরে আমি তো এইমাত্র দেখলাম একটা কালো বোরখা পরা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি আসার পরে একটা গন্ধ পাচ্ছিলাম, অনেকটা শিউলি ফুলের মতো গন্ধ। এই গন্ধটা তো দেখ এখনো আছে, গন্ধটা তুই পাচ্ছিস না? সুমন বলে, হ্যাঁ একটা গন্ধ তো অবশ্য পাচ্ছি, শিউলি ফুলের গন্ধ। আমি বললাম, এখন বিশ্বাস হলো তো? সুমন যেন আকাশ থেকে পড়ল। কিসের বিশ্বাসের কথা বলছিস তুই? আমি বললাম, মেয়েটি যে এখানে ছিল সেই কথাই বলছি। সুমন বলল, আরে গাধা, এত বড় জায়গা
আশেপাশে কোথাও হয়তো শিউলি গাছ আছে, বাতাসে সেই গন্ধই ছড়িয়ে গেছে। আমি বললাম, কথায় তো যুক্তি আছে, এত বড় জায়গা, আশেপাশে শিউলি গাছ থাকা অস্বাভাবিক কিছু না। সুমন বলে, এসব তোর উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা, তাছাড়া আর কিছুই না। তাই হবে হয়তো, আমিও ভাবলাম। সুমন বলল, আয় এখন, এতক্ষণে হয়তো ট্রাকে মাটি ভরা হয়ে গেছে। আমরা এসে দেখি ভাই ভরা গাড়ি নিয়ে আমাদের জন্য দাঁড়িয়ে আছে। আমরা আসা মাত্রই ভাই বলল, তোরা কোথায় ছিলি? আয় তাড়াতাড়ি গাড়িতে উঠে বস, তোদের বাসা থেকে ফোন দিয়েছিল, তারা চিন্তা করছে। আমরা রাত 12:30টার দিকে বাসায় ফিরি। গিয়ে দেখি সুমনের মা আমাদের বাসাতেই সুমনের জন্য অপেক্ষা করছে। পরে সুমনের মা সুমনকে নিয়ে চলে যায়। আমি হাত মুখ ধুয়ে আমার রুমে গিয়ে শুয়ে পড়ি। সারাদিনের ক্লান্তিতে শোয়া মাত্র ঘুমিয়ে পড়ি। আমি ঘুমের মধ্যে ওই মেয়েটিকে স্বপ্নে দেখি। আমার চারপাশে শিউলি ফুলের গন্ধ, আর তখনই মেয়েটিকে দেখি। মেয়েটি কালো বোরখা পরা এবং মেয়েটির চারপাশে আলো ঝলমল করছে। সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটিকে আগের বারের চেয়ে আরো বেশি সুন্দর লাগছে। স্বপ্নের মধ্যে মেয়েটি বলে, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। কি যাবে না আমার সাথে? মেয়েটির কণ্ঠ এত মধুর তা বলে বোঝানো যাবে না। আমি স্বপ্নের মধ্যেই বলি, আমি তোমার মতো এত রূপসী এবং মায়াবী মেয়ে আগে কখনো দেখিনি। আমি কেন তোমার মতো এত সুন্দরী মেয়েকে পৃথিবীর কোনো পুরুষই না করতে পারবে না। আমি তোমার দিকে তাকিয়ে থেকেই আমার সারা জীবন পার করে দিতে পারবো। তারপর মেয়েটি একটি হাসি দিয়ে চলে যায়। আমার ঘুম ভেঙে যায়। তখন আমি লক্ষ্য করি আমার পুরো ঘর শিউলি ফুলের গন্ধে ভরে গেছে। আমাদের বাসা তো দূরের কথা, আমাদের এলাকাতেই কোনো শিউলি ফুল গাছ নেই। তাহলে আমার রুমে গন্ধটা এলো কিভাবে? মনে হয় মেয়েটির স্বপ্নে নয়, যেন বাস্তবেই আমার রুমে এসেছিল। এসব আমি আমার মনের ভুল ভেবে আমি আবার ঘুমিয়ে যাই। পরের দিন সকালে আম্মুর ডাকে আমার ঘুম ভাঙে। আমি রুমের দরজা খুলতেই আম্মু অবাক হয়ে বলে, রুমে শিউলি ফুলের গন্ধ এলো কিভাবে? আমি বলি, কই না তো, সকাল সকাল কি ভুলভাল বকছো? আমি সব গোপন করি আম্মুর কাছ থেকে। আম্মুর কাছ থেকে সব গোপন করলেও আমি সুমনকে সব খুলে বলি। বলে রাখা ভালো, সুমন এবং আমি দুজনেই সুপার ন্যাচারাল কিছু বিশ্বাস করি না। আর সুমন ছিল অনেক জ্ঞানী, ওই সব কিছু সাইকোলজি দ্বারা প্রুভ করতে চাইলো। কিন্তু কিছু কিছু ব্যাপার সুমন সাইকোলজি দ্বারা প্রুভ করতে পারলো না, বিশেষ করে গন্ধের ব্যাপারটা, কারণ স্বপ্নে গন্ধের কোনো ব্যাপার থাকে না। যাই হোক, দিনটিতে আমরা এইসব নিয়ে কথা বলেই কাটালাম। আমি প্রায় রাত 11:30টার দিকে ঘুমোতে গেলাম এবং শোয়া মাত্রই আমার ঘুমে চোখ আচ্ছন্ন হয়ে যায়। আমি অবাক হয়ে নিজ মনেই বলি, আমি তো আজ তেমন কোনো কাজ করিনি, তেমন একটা ঘোরাঘুরিও করিনি, তাহলে আমার এত তাড়াতাড়ি ঘুম আসছে কেন? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি তা জানি না, কতক্ষণ ঘুমিয়েছি তাও জানি না। আবার ঘুমের মধ্যে সেই মেয়েটিকে আমি স্বপ্নে দেখতে পাই। স্বপ্নে আমি দেখি আমি আমার বিছানায় শুয়ে আছি আর মেয়েটি আমার বুকের উপর বসে আছে। মেয়েটির চোখ দিয়ে মনে হচ্ছে আগুন ঝরছে, মুখ রাগে বিকৃত হয়ে গেছে এবং মেয়েটি ক্রোধে কাঁপছে। সে আমাকে বলল, কেন তুমি কাল রাতের কথা ওকে বলতে গেলে? কেন বললে ওকে? এই বলে মেয়েটি আমার গলা চেপে ধরল। আমি এক মনে তাকে দেখতে লাগলাম। রাগে তার মুখ বিকৃত হয়ে আছে, তারপরও তাকে কি সুন্দরী না লাগছে। এরকম ভয়ানক রাগ করলেও কি কাউকে এত সুন্দর লাগে? আমার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে আর এইদিকে আমার কোনো খেয়ালই নেই। গলায় প্রচণ্ড চাপে আমার দম বন্ধ হয়ে আসছে, চোখ ঝাপসা হয়ে গেছে। আমি মারা যাচ্ছি, তবু আমার একটুও খারাপ লাগছে না। আমার মনে হচ্ছে আমি এই মেয়ের জন্য একবার নয় 1000 বার মরতে পারবো। এমন সময় মেয়েটি বলে উঠল, আমি তোমাকে মারছি কেন? আমি তো তোমাকে পছন্দ করেছি। আমি ওকে শেষ করে দেব। তুমি আমার কথা যাকে যাকে বলবে আমি সেই সবাইকে শেষ করে দেব। এই বলে সে একটা হাসি দিয়ে আমার গলা ছেড়ে চলে যায়। আমি স্বপ্নের মধ্যে অজ্ঞান হয়ে যাই আর তখনই আমার ঘুম ভেঙে যায়। তখন আমি দুটো জিনিস আবিষ্কার করি। এক, আমার গলায় প্রচণ্ড ব্যথা, এবং 2, আমার পুরো রুম জুড়ে শিউলি ফুলের মায়া ভরা গন্ধ। আমার গলায় প্রচণ্ড ব্যথা থাকার পরেও আমি মেয়েটির উপর রাগ করতে পারলাম না। বারবার তার মায়া ভরা চেহারাটার কথা মনে হতে লাগলো। আমি এসবের কিচ্ছু বুঝতে পারছি না বললে ভুল হবে। আসলে আমি কিছু বোঝার চেষ্টাই করছি না। মেয়েটি অশরীরী জানার পরেও আমি মেয়েটির মায়ায় জড়িয়ে যাই। পরের দিন সুমনের ডাকে আমার ঘুম ভাঙল। দরজা খুলতেই সুমন নাক কুঁচকে বলল, তোর রুম থেকে তো তীব্র শিউলি ফুলের গন্ধ আসছে।
আর তোর গলায় এই দাগটা কিসের? ঘটনাটা কি বলতো? আমি মিথ্যে করে বললাম, আমি রুম স্প্রে দিয়েছি, আর রুম স্প্রে ফ্লেভারটা হলো গিয়ে শিউলি ফুলের। আমি আর সুমনকে কিছু বলি না স্বপ্নের ব্যাপারে। সুমনের আসন্ন বিপদের কথাও আর তাকে বলা হয় না। মনে মনে বলি, যা হওয়ার হবে। আমি আস্তে আস্তে মেয়েটির দাস হয়ে যাচ্ছি। ওই দিন বিকালে আমরা যে যার বাড়ি চলে যাই। সন্ধ্যার পর আমাদের বাসায় খবর আসে সুমন ছাদ থেকে পড়ে গিয়ে হাত ভেঙেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও এখন কোথায়? আব্বু বলে, ও এখন হাসপাতালে আছে। বেচারার হাতটা খুব বাজেভাবে ভেঙেছে। আমি রাত 8টার দিকে ওকে দেখতে গেলাম। আমি গিয়ে দেখি ওর বাম হাত প্লাস্টার করা। আমি জিজ্ঞাসা করলাম, হাত ভাঙলে কিভাবে? সুমন মৃদু হেসে বলল, ওই ছাদ থেকে পড়ে গিয়ে। আমি বললাম, ও তো আমিও শুনলাম, ছাদ থেকে তো আর এমনি এমনি কেউ পড়ে না। ভনিতা বাদ দিয়ে ঘটনা বল, কিভাবে ছাদ থেকে পড়ে গেলি? সুমনের ভাষায় বলছি, আমি সন্ধ্যার সময় ছাদ থেকে কাপড় আনতে গেছি। জানিসই তো আমাদের বাসায় একতলা বিল্ডিং। আমি ছাদে এসে এই শিউলি ফুলের তীব্র গন্ধ পাই। আমার বাসার আশেপাশে কোনো শিউলি ফুলের গাছ নাই। তাহলে এই গন্ধ আসছে কোথা থেকে? তাই আমি আমার আশেপাশে দেখতে থাকি। দেখতে দেখতে আমি ছাদের পশ্চিম দিকের কিনারায় চলে আসি। এমন সময় আমি আমার পিঠে একটা জোরে ধাক্কা অনুভব করি। আমি ছাদ থেকে পড়ে গিয়ে একটা বিকট চিৎকার দিই। মা এসে দেখে আমি ছাদ থেকে পড়ে আছি। অনেকের ভাষায় লিখছি। সুমনের থেকে এই সমস্ত কথা শুনে আমি রাত 9:30টার দিকে আমার বাসায় চলে আসি। সুমনের জন্য মনটা বেশ খারাপ হয়ে যায়। তখন আমি চিন্তা করি, আজ স্বপ্নে যখন মেয়েটি আসবে তখন ওকে শক্ত করে কিছু কথা বলবো। আমি খুব তাড়াতাড়ি খাওয়া শেষ করে 10টার দিকে ঘুমোতে যাই এবং সাথে সাথে ঘুমিয়েও যাই। মেয়েটিকে আমি যথারীতি স্বপ্নে দেখি। সে আজ উলঙ্গ হয়ে এসেছে। সুমনকে ছাদ থেকে ফেলে দেওয়ার জন্য যে শক্ত করে তাকে কিছু বলবো সেটি আর বলা হলো না। আমি তার অসম্ভব সুন্দর শরীর দেখে এতটাই মুগ্ধ হয়ে যাই যে আমার কাছে মনে হয় এসবই যেন আসল, বাকি সব মায়া। তারপর মেয়েটি আমার সাথে যৌন ক্রিয়া করতে শুরু করে। আমি নড়তে পারছি না। মনে হয় আমি তার একটি খেলার যন্ত্র। মেয়েটি আমাকে যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করছে। এভাবে অনেক দিন পার হয়ে যায়। আমি আস্তে আস্তে রোগা হতে থাকি। আমি একদিন আমার বাসার পাশে বসেছিলাম। এমন সময় আমাদের মসজিদের ইমাম আমাকে দেখে আমার দিকে এগিয়ে আসেন এবং আমাকে দেখে সে অনেক চিন্তিত হয়ে পড়েন। তিনি আমাকে ভালো মন্দ জিজ্ঞাসা করে বলেন, তুমি আজ আসরের নামাজ শেষে আমার সাথে একবার দেখা করো কেমন? এই বলে তিনি চলে যান। আমাদের ইমাম সাহেব অনেক পরোপকারী ছিলেন। তিনি যেভাবেই পারতেন মানুষকে সাহায্য করতেন। আমি আসরের নামাজের পর ইমাম সাহেবের সাথে দেখা করতে যাই। ইমাম সাহেব আমাকে অজু করে মসজিদের ভিতর যেতে বলেন। আমি অজু করে মসজিদের ভিতরে যাই। তারপর তিনি আমাকে তার সামনে বসতে বলেন। আমি তার সামনে বসার পর তিনি একের পর এক সূরা পড়তে থাকেন এবং আমাকে ফুঁ দিতে থাকেন। এরপর উনি আমার সাথে আমার বাসায় আসেন এবং আমার আব্বু আম্মুর সাথে দেখা করেন। ইমাম সাহেবের ভাষায়, আপনার ছেলেকে এক মহাশক্তিশালী জিন সর্দারের মেয়ে পছন্দ করেছে। সে অনেককে নিয়ে যেতে চায় তার সাথে। আমার দ্বারা যতদূর সম্ভব আমি তা করেছি। অনেককে এই জিনের থেকে পুরোপুরি মুক্ত করতে আমার শিক্ষকের কাছে নিয়ে যেতে হবে এবং খুব তাড়াতাড়ি নিয়ে যেতে হবে, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর অনেক ঘুমোতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়ে 3 বার ফু দিবে। ওকে কাল সকালে ফজরের নামাজের পর নিয়ে গেলে ভালো হয়। আমি তাহলে আজ যাই। অনেকের ভাষায় আমার আব্বু আম্মু ইমাম সাহেবের কথা শুনে হা হয়ে বসে রইলেন। তখন আমি আব্বু আম্মুকে সব ঘটনা খুলে বলি, কিছু লোকাই না। আমার মা সব শুনে কান্নায় ভেঙে পড়েন। আম্মু ঘুমানোর আগে আমাকে আয়াতুল কুরসি পড়ে 3 বার ফু দেন। তারপর আমি ওই রাতে মেয়েটির স্বপ্ন আর দেখি না। তখন আর এক নতুন সমস্যার সৃষ্টি হয়। আমাদের বাসার টিনের চালে ওই রাতে অগণতি পাথর পড়তে থাকে। মনে হয় আমাদের বাসার উপর কেউ হাজার হাজার পাথর একসাথে ছুটছে। আমাদের বাড়িটি ছিল হাফ বিল্ডিং। বাড়ির সব ইট সিমেন্টের হলেও ছাদ ছিল টিনের। চালের উপর পাথর পড়তে থাকে এবং একটি মেয়ে কর্কশ গলায় বলে ওঠে, আমি ওকে নিয়ে যাবই। এভাবে আর কতদিন ওকে বাঁচাতে পারবি? আমরা ঘরের মধ্যে থেকে এই আওয়াজটি পাচ্ছি, যেন বাড়ির বাইরে কেউ ঘুরছে আর এই কথা বলছে। আমি আব্বু আর ইমাম সাহেব সকালে ফজরের নামাজ শেষ করে একটা অটো নিয়ে রওনা হই ইমাম সাহেবের শিক্ষকের উদ্দেশ্যে। উনি একটা মাদ্রাসার প্রধান শিক্ষক। আমরা অটোতে ওঠা মাত্র ইমাম সাহেব এক মনে দোয়া দুরুদ পড়তে লাগলেন। আব্বু দেখি চিন্তায় বিকৃত হয়ে আছেন। আমার
এমন দেখতে খুব কষ্ট লাগে। আমার জন্য সবাই কত কষ্ট করছে, এসব ভাবতে ভাবতে আমরা অনেকটা পথ চলে এসেছি। গরমের দিন হওয়ার পরেও সকালে বেশ কুয়াশা ছিল। এই কুয়াশার মধ্যে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। হঠাৎ করে একটা কালো কুকুর আমাদের অটোর সামনে চলে আসে। অনেক কষ্টে অটো ড্রাইভার অটো কন্ট্রোল করেন এবং কুকুরটির পাশ কাটিয়ে চলে যান। এদিকে ইমাম সাহেব এক মনে দোয়া পড়ছেন এবং সেকেন্ডের জন্যও তিনি থামছেন না। কুকুরটিকে পাশ কাটিয়ে যাওয়ার পর কুকুরটি করুণ স্বরে ডাকতে লাগলো। কোনো কুকুরকে আমি এইভাবে কোনোদিনও ডাকতে শুনিনি। কুকুরের ডাক শুনেই এক ধরনের অশুভ ফিলিংস কাজ করছে। এভাবে কয়েকবার কুকুরটি ডেকে চুপ হয়ে গেল। কিছু তো যেতে না যেতেই কুকুরটি আবার আমাদের অটোর সামনে হুট করে চলে এলো। এবারও অটো ড্রাইভার খুব দক্ষতার সাথে অটোকে কন্ট্রোলে আনলো এবং আগের বারের মতোই কুকুরটির পাশ কাটিয়ে চলে গেল। কুকুরটি আবারও একইভাবে ডাকতে লাগলো। এবারের ডাক যেন আগের বারের চেয়েও অনেক বেশি অশুভ। এভাবে বেশ কয়েকবার ওই একই কুকুর আমাদের অটোর সামনে চলে আসে এবং করুণ গলায় ডাকতে থাকে। তারপর বেশ কিছুটা সময় আর কুকুরটিকে দেখতে পাওয়া যায় না এবং কুকুরটির ডাকও আর শোনা যায় না। আমরা মাদ্রাসার খুব কাছাকাছি চলে এসেছি। আমাদের আশেপাশের পরিবেশ গুমোট হতে থাকে। চারপাশ আস্তে আস্তে নীরব থেকে নীরবতর হতে থাকে। মনে হচ্ছে গাছের একটি পাতাও যেন নড়ছে না। পশু পাখির কোনো শব্দ নেই। মনে হয় আমাদের আশেপাশের সব পশু পাখি দূরে চলে গেছে। আমাদের অটো ছাড়া রাস্তায় মানুষ তো দূরের কথা, একটা পোকাও নেই মনে হয়। পরিবেশ দেখে মনে হচ্ছে এখানে বিরাট ভয়ানক কিছু একটা হবে। বিশাল কোনো ঝড় শুরু হওয়ার ঠিক আগের অবস্থা। এভাবে কিছুটা সময় যাওয়ার পর ঘূর্ণির মতো করে শীতল বাতাস বইতে থাকে। সময়ের সাথে বাতাসের বেগ ক্রমশ বাড়তে থাকে। হঠাৎ করে বাতাসের বেগ এতটা বেড়ে যায় যে এই বুঝে আমাদের অটো উড়িয়ে ফেলে দেবে। আমাদের চারপাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় আর সাথে সাথে একের পর এক বজ্রপাত হতে থাকে। আমি এর আগে কখনো বজ্রপাত এত কাছ থেকে দেখিনি। একটি বাজ বিকট শব্দ করে আমাদের অটো 10-12 ফুট দূরে পড়ল। আমরা সবাই ভয় আড়ষ্ট হয়ে গেছি। অটো ড্রাইভার বলল, এসব কি হইতাছে? ইমাম সাহেব বললেন, যাই হয়ে যাক না কেন, অটো কোনো মতে থামিও না, আমরা প্রায় চলে এসেছি। তোমরা সবাই এক মনে আল্লাহকে ডাকো। আমরা এক মনে মহান আল্লাহকে ডাকতে লাগলাম। আমরা প্রায় চলে এসেছি। আমাদের এখান থেকে মাদ্রাসা দেখা যাচ্ছে। এমন সময় বাতাস প্রবল বেগে আমাদের অটোকে আঘাত করে। বাতাসের ঝাপটায় আমাদের অটো কয়েকটা উল্টানি দিয়ে রাস্তার নিচে পড়ে যায়। আমাদের অ্যাক্সিডেন্ট দেখে মাদ্রাসা থেকে লোকজন ছুটে আসে। তারপর আমাদের একে একে অটো থেকে বের করে। অটো ড্রাইভারের হাত পা ছুলে গেছে। আমার আব্বুর কপাল কেটে রক্ত ঝরছে এবং ইমাম সাহেবের বুকে একটি রড ঢুকে গেছে। অলৌকিকভাবে আমার গায়ে একটিও আঁচড় লাগেনি। আমাকে দেখে মনে হয় কেউ যেন আমাকে রক্ষা করেছে। সবাই ইমাম সাহেবকে ধরে মাদ্রাসায় নিয়ে গেলেন। ইমাম সাহেব আগেই যোগাযোগ করে রেখেছিলেন যে আমরা আজ সকালে আসব। তারপর আমার বয়সী একজন সুদর্শন ছেলে এসে আমাদের তার সাথে যেতে বললেন। আমি বললাম, ইমাম সাহেবকে এই অবস্থায় ফেলে আমরা কোথাও যেতে পারবো না। ছেলেটি বলেন, ওনাকে হুজুরগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন। দয়া করে আপনারা আমার সাথে আসুন, তা না হলে আরও বড় বিপদ হয়ে যাবে। অনিচ্ছা সত্ত্বেও আমি ছেলেটির পিছন পিছন গেলাম। মাদ্রাসার প্রধান শিক্ষকের বয়স কত তা ঠিক বুঝতে পারলাম না। উনি বয়সের ভরে কুঁজো হয়ে গেছেন। গায়ে মনে হয় কোনো মাংস নেই, হাড়ের উপর কুঁচকে যাওয়া চামড়া লেগে আছে। আমি এত বয়স্ক মানুষ জীবনে কোনোদিন দেখিনি। আমরা তার কক্ষে প্রবেশের পর আব্বু তাকে সালাম দিলেন, কিন্তু সে আমাদের সাথে কোনো কথা বললেন না। তিনি ছেলেটির দিকে তাকিয়ে থামা থামা গলায় বললেন, উনি এখন তার জায়গাতেই আছেন। ওদের নিয়ে, মানে আমাদেরকে নিয়ে ওনার কাছে যাও। আমি ওনাকে সব বলে দিয়েছি, তোমাদের আর কিছু বলতে হবে না। ওকে, মানে ওই বয়স্ক ভদ্রলোক কাউকে একজনকে উনি বলে সম্বোধন করছেন। এটি যা বুঝলাম যে উনি এখন তার জায়গাতেই আছেন এবং ওনাদেরকে নিয়ে যাও ওনার কাছে, মানে আমাদেরকে ওনার কাছে নিয়ে যাও, এবং আমি ওনাকে সব বলে দিয়েছি, তোমাদের আর কিছু বলতে হবে না। বুঝলাম। তো ছেলেটি কোনো কথা না বলে বাধ্য ছেলের মতো আমাদের নিয়ে রওনা হলেন এবং আমরাও চললাম তার পিছন পিছন। ছেলেটি বলল, খুব একটা দূর না, ওই জঙ্গলের মধ্যে দিয়ে 20-30 মিনিট হাঁটলেই চলে যাওয়া যায়। তা আমি ছেলেটিকে জিজ্ঞাসা করলাম যে, আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? ছেলেটি উত্তরে বলল, আমাদের সর্দারের কাছে যাচ্ছি। আমি তাকে আর কিছু বললাম না। আমরা 7-8 মিনিট হেঁটেছি কি অমন সময় আগের বারের মতন একটা ঝড় উঠল।
আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করলো। আমাদের আশেপাশে বাজ পড়তে লাগলো। প্রচণ্ড বেগে ঘূর্ণির মতো বাতাস বইতে লাগলো। বাতাস একবার এদিক থেকে একবার ওদিক, একবার ওদিক থেকে এদিকে আসছে। আমি আর আব্বু আর ওই ছেলেটি যাচ্ছি। আমি আর আব্বু অবাক হয়ে গেলাম। এতটাই অবাক হলাম যে আমি আর আব্বু একে অপরের দিকে তাকিয়ে হা হয়ে রইলাম। কোনো কথা বলতে পারছিলাম না। এত প্রবল বেগে ঝড় হচ্ছিল যে গাছপালা মনে হয় উপড়ে ফেলে দেবে। কয়েকটা গাছ ভেঙে যাওয়ার শব্দ পাচ্ছি। এই ঝড়ে আমাদের উড়িয়ে নিয়ে যাওয়ার কথা, সেখানে আমাদের গায়ে আঁচড় তো দূরের কথা, একটু বাতাসও যেন লাগছে না। মনে হচ্ছে আমরা কোনো রক্ষা কবচের ভিতর দিয়ে যাচ্ছি। আমাদের অবাক হতে দেখে ছেলেটি একটি মুচকি হাসি দিয়ে বলল, আমি আপনাদের সাথে যতক্ষণ আছি ও আপনাদের কিছু করতে পারবে না। আব্বু জিজ্ঞাসা করলো, ওটা কি? ছেলেটি বলে, যে মেয়েটি আপনার ছেলেকে নিয়ে যেতে চায় সে একজন জিন সর্দারের মেয়ে। এখন সেই তাণ্ডব করছে। ওই জিন সর্দারের একটা চেলা। আর আপনাদের অটো অ্যাক্সিডেন্টের জন্য দায়ী ওই জিন সর্দারের মেয়ে। তাই আপনার ছেলের একটিও আঁচড় লাগেনি। অন্যদিকে আপনার ছেলেকে সাহায্য করার জন্য একজন নিষ্পাপকে প্রাণ দিতে হলো। এই কথা শুনে আমি কেঁপে উঠলাম। আমি আবেগ জড়ানো কণ্ঠে বললাম, ইমাম সাহেব মারা গেছেন? কিন্তু আপনি জানলেন কিভাবে? উত্তরে ছেলেটি মুচকি হাসে। আমি আবার আবেগ কন্ট্রোল করতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়তে লাগলো। হঠাৎ করে ঝড় থেমে গেল। ঝড় থামার 2-3 মিনিট পরে আমরা একটি মসজিদের সামনে উপস্থিত হলাম। মসজিদটি অনেক পুরনো। মসজিদের দেয়াল বেয়ে মোটা মোটা লতা গাছ উঠে গেছে। মসজিদের আশেপাশে আগাছা জন্মে জঙ্গল হয়ে গেছে। মসজিদ দেখে মনে হয় না এখানে কেউ নামাজ পড়তে আসে। আমরা মসজিদের সামনে দাঁড়ানো মাত্র একজন মধ্যবয়স্ক পুরুষ মানুষ ভিতর থেকে বের হয়ে এলো। এত সুদর্শন পুরুষ মানুষ যে হয় তা আমার জানা ছিল না। আমার সালাম দেওয়ার আগেই লোকটি আমাদের সালাম দিলেন। তারপর তিনি আমাকে বললেন, তুমি তাহলে সেই ছেলে যাকে ওই শয়তানটার মেয়ে নিয়ে যেতে চায়? আমি কিছু বললাম না। উনি আমাদের সাথে আসা ছেলেটিকে বলেন, তুমি হুজুরকে গিয়ে বলো আমি বিষয়টা দেখছি, আপনাকে আর চিন্তা করতে হবে না। তারপর আমি আমার চোখকে বিশ্বাস করতে পারলাম না। ছেলেটি যেন হাওয়ায় মিলিয়ে গেল। দেখে আমার আব্বুও অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। ওই লোকটি বললেন, আমি জিন সর্দার। আমাদের অঞ্চল হিসেবে ভাগ করা থাকে এবং এক এক অঞ্চলে এক এক সর্দার থাকেন। আর আপনারা যার সাথে এসেছেন ও আমার একজন প্রিয় ভক্ত। আমি আর আব্বু ওনার কথা শুনে কোনো কথা বলতে পারছি না, নড়তে পর্যন্ত পারছি না। ভয়ে দুজনে জমে গেছি। তারপর উনি আমাদের বললেন, আপনারা দয়া করে মসজিদের ভিতরে গিয়ে অপেক্ষা করুন। যাই হয়ে যাক না কেন ভুল করে মসজিদের বাইরে পা দেবেন না। আমরা ভয়ে ভয়ে কোনো মতে মসজিদের ভিতরে গেলাম। চুপচাপ অপেক্ষা করতে লাগলাম। মসজিদের ভিতরে সব কিছু গোছানো দেখে মনে হলো প্রত্যেক দিন অনেকেই হয়তো এখানে নামাজ পড়ে। বেশ কিছুক্ষণ সময় পার হয়ে গেল, কিন্তু বাইরে থেকে কোনো সারা শব্দ আসছে না। সব নীরবতা ভেঙে দিয়ে হঠাৎ করে বাইরে একটা শো শো শব্দ হতে লাগলো। আমি ভয়ে জমে গেলাম। একটু ক্ষুব্ধ এবং রাগান্বিত কণ্ঠ হঠাৎ করে বলে উঠল, তোমার এত বড় সাহস যে তুমি আমাকে হাজির করো? আর খবরদার তুমি আমার বিষয়ে নাক গলাবে না। একজন শান্ত কণ্ঠে জবাব দিল, তোমাকে ভালোভাবে ডাকলে তো আর আসতে না, তাই তোমাকে এভাবে আমার সামনে আনা। আর তুমি এসব কি শুরু করেছো? তোমার কোনো অধিকার নেই মানুষের ক্ষতি করার। মানুষ হলো সৃষ্টির সেরা জীব। আমরা শুনছি দুজন কথা বলছে। সে ক্ষুব্ধ এবং রাগান্বিত কণ্ঠস্বর আবার বলে উঠল, আমি তোমার কোনো কথা শুনবো না। আমি আমার ক্ষমতার পূর্ণ ব্যবহার করব। আমি তোমার মতো মানুষের গোলামি করতে পারবো না। শান্ত কণ্ঠস্বরের লোকটি ভারী স্বরে বলল, আমি তোমাকে অনেক দিন থেকে লক্ষ্য করছি। তোমাকে আর ছাড় দেওয়া যাবে না। আমি তোমাকে আর ক্ষমতার অপব্যবহার করতে দেব না। ক্ষুব্ধ এবং রাগান্বিত কণ্ঠ বলে উঠল, পারলে আমাকে আটকিয়ে দেখাও। আর তখনই সেই ঝড় শুরু হলো। সে কি তুমুল ঝড়! 2 দিক থেকে বাতাস এসে ধাক্কা দিতে লাগলো। সে বাতাসের ঝাপটায় আমরা যে মসজিদের ভিতরে বসে আছি সেটি কেঁপে উঠল। আমার তাকাতেও যেন ভয় লাগছে। বাতাসের তীব্রতা যে এত, সেটা আমি নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম না। মনে হচ্ছে বাতাস বাইরের সব কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে। বাইরে একটার পর একটা দুমদুম করে শব্দ হচ্ছে। সেই শব্দটা যে কতটা ভয়ানক সেটা মুখে বলে বোঝানো যাবে না। সেই শব্দের কথা এতদিন পর মনে পড়লেও আমি ভয়ে জমে যাই। আমার শরীরের সব লোম দাঁড়িয়ে গেছে। কতবার যে দুমদুম শব্দ হচ্ছে, কতবার যে মসজিদটি কেঁপে উঠছে। মসজিদের 2 জায়গায় দেয়ালে ফাটল ধরছে। ঝড় এবং শব্দ তাণ্ডবে আমি আব্বুকে জড়িয়ে ধরে বসে থাকি। হঠাৎ করে বাইরে থেকে একটা বিকট চিৎকার শুনতে পেলাম।
সেই চিৎকারটা এতটাই বিকট যে কানে তালা লেগে গেল এবং বাইরে থাকা ঝড় আস্তে আস্তে থেমে গেল। বেশ কিছুক্ষণ পর আমি আমার পরিচিত সেই শিউলি ফুলের গন্ধ পাই। আমি আব্বুকে ছেড়ে দিয়ে বাইরে বের হই। আব্বু আমার পিছু পিছু আসেন। আমি এসে দেখি যাকে আমি রোজ স্বপ্নে দেখতাম সে একটি পড়ে থাকা নিথর দেহের পাশে বসে কাঁদছে এবং তার পিছনে আরও 6 জন দাঁড়ানো। তারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমরা যে সর্দার জিনের কাছে এসেছিলাম, ওনার সাদা পাঞ্জাবিতে প্রচুর ময়লা লেগে আছে, চুল উস্কো খুস্কো হয়ে আছে। ওনাকে দেখে মনে হয় উনি কারোর সঙ্গে যেন ধস্তাধস্তি করেছেন। উনি আমাকে দেখে হাসি মুখে বললেন, আপনারা এখন যান, আর কোনো ভয় নেই, আর কোনো সমস্যা হবে না। আমি চলে যাওয়ার আগে একবার ওই নাম না জানা মেয়েটিকে শেষবারের মতন দেখার জন্য তার দিকে তাকাই। সে নিথর দেহের পাশে বসে এখনো কাঁদছে। মেয়েটিকে আগের মতোই সুন্দর লাগছে। মেয়েটিকে দেখে আমার চোখ ভিজে ওঠে। আবেগ আপ্লুত মেয়ে দেখতে যে এত মায়াবী লাগে সেটা আমার জানা ছিল না। জীবনে যে কত কিছুই অজানা রয়ে গেল। আমরা সন্ধ্যায় বাসায় ফিরি। তারপর গোসল সেরে আমরা এলাকার সবাই যাই ইমাম সাহেবের জানাজাতে। ওনাকে কবর দিয়ে আমরা যে যার বাড়ি ফিরে যাই। তারপর রাতের খাওয়া শেষ করে ঘুমোতে যাই এবং কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ি। ঘুমের মধ্যে আমি ইমাম সাহেবকে স্বপ্নে দেখি। তাকে দেখে আমার চোখ থেকে অঝরে পানি পড়তে থাকে। তিনি আমাকে বললেন, তোমাকে শেষবারের মতো না দেখে যেতে পারছিলাম না। ওরা যে তোমার কোনো ক্ষতি করতে পারেনি আমি এতেই সন্তুষ্ট। এখন আমি খুশি মনে যেতে পারবো। এই বলে তিনি একটি সুন্দর হাসি দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। আমি তাকে কিছুই বলতে পারলাম না। স্বপ্নটা শেষ হওয়া মাত্র আমার ঘুম ভেঙে যায়। আমি খেয়াল করি আমার চোখ ভেজা। গৌরবদাই ছিল ঘটনা। আমি আন্টির কাছ থেকে ঘটনা শোনার পর অনেকের সাথে দেখা করি এবং ওর কাছে আমি আবার ঘটনাটা শুনি এবং প্রায় সম্পূর্ণ ঘটনাটি ওর ভাষায় লিখি। অনেক এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুযোগ পেলে মানুষের উপকার করে। জানি না কতটা গুছিয়ে লিখতে পেরেছি। ভুল ত্রুটির জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখানেই আমি আমার লেখা শেষ করছি। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। ওহ মাই গড! আগে প্রশ্নটা করে নিই, তারপর ঘটনাটা সম্পর্কে বলছি। এই ঘটনায় যে প্রশ্নটি আপনাদের থেকে উত্তর আমি চাই, সেই প্রশ্নটি হলো, জিন সর্দারের মেয়ে আসলে কোন ফুলের গন্ধ পাওয়া যেত? খুব সহজ প্রশ্ন। আশা করছি আপনারা উত্তর দিতে পারবেন। এবং আপনারা আমার যে একটি মার্ডার স্টোরি নিয়ে আমি কাজ করেছি, আমি জানি না অনেকে হয়তো শোনেননি, প্লিজ একটু শুনুন। গৌরব তপাদার ব্লগস চ্যানেলে যেখানে পডকাস্ট আসে, আমাদের হরর পডকাস্টগুলো, সেখানে দিয়েছি। একটু অন্য স্বাদের কাজ করেছি, কারণ প্রেত কথা চ্যানেলে তো আমি অন্য কাজ করতে পারবো না। এখানে তো আপনাদেরকে সত্যি ঘটনাই আমার শোনাতে হবে। তাই আমি ওই চ্যানেলে একটু অন্যরকম কাজ করেছি। প্লিজ একটু শুনুন না, একটু জানান না কেমন লাগছে। নতুন ফ্লেভারের কাজ, যে সত্যিকারের মার্ডার স্টোরিগুলো আমাদের ইন্ডিয়াতে ঘটেছে বা বিদেশে ঘটেছে, সেগুলোকে আমি একটু স্ক্রিপ্টিং করছি এবং সুন্দর রূপ দিচ্ছি। কিন্তু ঘটনাগুলি সত্যি। শুনে দেখুন কেমন লাগে। এবং আজকের ঘটনা, ও মাই গড, কী ঘটনা ছিল এটি! মানে রুদ্ধশ্বাস একটি ঘটনা। জামিরুল ভাইও ঘটনা পাঠিয়েছেন অলরেডি, এবং সেই ঘটনাও রুদ্ধশ্বাস। কিন্তু সেটি অবশ্যই আজকে আমি শোনাবো না, কারণ ওই ঘটনাটি আজকে শোনালে মানে অনেক বাড়াবাড়ি হয়ে যাবে আর কি। তো এই ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানান। আমার কিন্তু অসাধারণ লেগেছে আজকের এই ঘটনাটি। আমি চাই আরও এরকম ঘটনা আমাদের কাছে আসুক, এবং আশা করছি আপনারা সকলে অনেক বেশি এনজয় করলেন আজকের এই দ্বিতীয় ঘটনাটি। আমি চলে যাব আজকের আমাদের শেষ ঘটনায়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। এবার আপনারা শুনবেন অরুণিমা দত্তের দ্বিতীয় ঘটনা। দ্বিতীয় ঘটনা যাওয়ার আগে একবার মনে করিয়ে দিই, আমাদের ঘটনা পাঠাতে হলে মেইল করুন pretkothar@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। এবং আপনি যদি আমাদের স্টুডিওতে এসে বসে আপনি যদি পডকাস্টে বসতে চান বা প্রেত কথাতেই ঘটনা বলতে চান আমাদের স্টুডিওতে বসে, তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন 9875476704 এই নাম্বারে। এবং এই নাম্বারে আপনাদের ঘটনা হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠান। তাহলে আপনাদের ভয়েস যদি সিলেক্টেড হয়, আপনার ঘটনা যদি সিলেক্টেড হয়, তাহলে কিন্তু আমরা আপনাকে স্টুডিওতে ডাকবো এবং আপনি ঠিক করবেন আপনি পডকাস্টে বসে ঘটনাটি বলবেন নাকি আমাদের প্রেত কথাতেই চান আপনি আপনার ভয়েসে ঘটনাটি শোনানো হোক। আমি চলে যাচ্ছি আজকের আমাদের শেষ ঘটনায়। ঘটনা পাঠিয়েছেন অরুণিমা দত্ত। প্রিয় গৌরব, আশা করি তুমি এবং তোমার পরিবারের সবাই ভালো আছো। আমার জীবনে ঘটে যাওয়া টুকরো টুকরো ভয়ঙ্কর কিছু ঘটনা দিয়ে প্রথম ঘটনা প্রেত কথায় পাঠিয়েছিলাম কিছুদিন আগে, যা সম্প্রচার করেছিলে প্রেত কথার 410 নম্বর এপিসোডে। তাতে আমি সত্যি আপ্লুত, এবং সেই ঘটনা যে সকলের মন ছুঁয়ে যাবে এইভাবে তা আমি ভাবতেই পারিনি।
তাই তোমার এবং প্রেতকথা পরিবারের সকলের অনুপ্রেরণায় আমি আমার জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার পরের পর্ব আবার লিখতে বসলাম। আশা করছি এই পর্ব সকলের কাছে আরও মারাত্মক এবং ভয়াবহ বার্তা স্থাপন করবে। মানুষের জীবনে এরকমও কিছু ঘটনা ঘটতে পারে, তা ভাবনার অতীত। এই পর্বে কিছু অপ্রাসঙ্গিক কথা আমাকে লিখতে হচ্ছে যেটা ঘটনার সঙ্গে জড়িত। সেই কথাগুলো না বললে ঘটনা এগোতে পারবো না, ঘটনার সারমর্ম কেউ বুঝতে পারবে না। তাই আমার জীবনের কিছু সাংঘাতিক সত্যি কথা এখানে বলতে বাধ্য হচ্ছি। আশা করি তুমি বুঝতে পারবে। প্রথম ঘটনার রেশ টেনেই শুরু করছি। আগের পর্বে বলেছি আমি অনেক দিন পর বহু কষ্টে ঠিক হয়ে কামাখ্যা মায়ের মন্দির থেকে ফিরেছি, এই সান্ত্বনা নিয়ে যে আমি সব বিপদ থেকে মুক্তি পেয়েছি। আরেকবার বলে দিই, এই ঘটনাতে একটি প্রশ্ন থাকবে আপনাদের জন্য। সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনাদেরকে লিখতে হবে এবং কোথাও চলে যাবেন না, কারণ এরপরে আরও একটি বড় ঘটনা আছে। তো আজকের দুটি প্রশ্ন থাকবে, দুটি প্রশ্নেরই উত্তর আপনারা দেবেন। অরুণিমা দত্তের ঘটনা থেকে প্রথম প্রশ্নটি থাকবে, ঘটনার পর আমি আপনাদেরকে সেই প্রশ্ন করব। এবং 410 নম্বর এপিসোডে আপনারা কিন্তু প্রথম ঘটনাটি শুনতে পেয়েছিলেন। সো যারা যারা এই ঘটনাটি শুনছেন তারা একবার 410 নম্বরটি শুনে নেবেন যদি না শুনে থাকেন। তো উনি লিখছেন যে প্রথম ঘটনার রেশ টেনেই শুরু করছি। আগের পর্বেই বলেছি যে আমি অনেক দিন পর বহু কষ্টে ঠিক হয়ে কামাখ্যা মায়ের মন্দির থেকে ফিরেছি, এই সান্ত্বনা নিয়ে যে আমি সব বিপদ থেকে মুক্তি পেয়েছি। আমার দেহ এখন বন্ধন করা, আমি রক্ষা কবচ হিসেবে একটি মাদুলি ধারণ করেছি, আর আমার কোনো বিপদ আসবে না। আমার মা বাবাও চিন্তামুক্ত হয়েছেন। তবে ওই যে বলে না, ভাগ্যে যা থাকবে সেটা হবেই। যতই মাদুলি কবচ ধারণ করো না কেন, বিপদ যা আসার আসবেই, সরাসরি না হলেও অন্যভাবে আসবে। আমার ক্ষেত্রেও তাই হলো। কামাখ্যা মায়ের কাছ থেকে ফিরে এসে বেশ কিছুদিন ভালোই চলছিল। হঠাৎ একদিন আমার শ্বশুর শাশুড়ি আমার বাপের বাড়িতে এসে হাজির। জানি না তারা কোথা থেকে খবর পেয়েছিল যে আমরা বাড়ি ফিরে এসেছি। তাদের কি চেহারা হয়েছে, দুজনেই বিধ্বস্ত, চুলগুলো উস্কো খুস্কো, যেন কতদিন তাদের নাওয়া খাওয়া হয়নি, পুরো এলো থেলো বেশ। এসে আমার বাবা মায়ের পা ধরে বারবার ক্ষমা চাইতে লাগলো। তারা এবং তাদের ছেলে যা ভুল করেছে এবং তারা সেই ভুলের যা শাস্তি পাচ্ছে তাদের ছেলেকে হারিয়ে, তা বারবার আমাদের কাছে প্রকাশ করতে লাগলো। আমার স্বামীর নাকি রোড অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সে স্পট ডেড। তারা মনে করে যে এই সমস্ত তাদের কালো জাদু করার শাস্তি স্বরূপ ঈশ্বর তাদের ফিরিয়ে দিচ্ছেন এবং তাদের ছেলেকে এত কম বয়সে এইভাবে কেড়ে নিয়েছেন। আমি তো এই খবর শুনে আরও অবাক হলাম এই ভেবে যে কি বলছে, যে মানুষটা এতদিন ধরে অন্যের এত ক্ষতি করে এলো, অন্যকে এত যন্ত্রণা দিল, তার মৃত্যু এত সহজে ঈশ্বর দিয়ে দিল যে সে টেরও পেল না যন্ত্রণা কাকে বলে। আমার শ্বশুর শাশুড়ি এরপর মা বাবাকে বারবার অনুরোধ করতে লাগলো আমি যেন কিছুদিনের জন্য তাদের সঙ্গে গিয়ে থাকি। তারা তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে চায়, তাদের ছেলের অভাবটা আমায় দিয়ে পূরণ করতে চায়। তাদের একমাত্র ছেলে এইভাবে চলে যাওয়াতে তারা ভীষণভাবে ভেঙে পড়েছে এবং আমি যদি তাদের সঙ্গে গিয়ে আমার শ্বশুর বাড়িতে ওদের মেয়ে হিসেবে থাকি এবং ওনাদেরকে ক্ষমা করে দিই, তাহলে ওদের প্রায়শ্চিত্ত সফল হবে। ওনাদের ছেলেও নাকি মারা যাওয়ার পর ওনাদের স্বপ্নে দেখা দিয়ে এই কথা বলে গেছে যে আমি যেন ওদের কাছে গিয়ে থাকি। আমার মা বাবা তো প্রথমে শুনে একদমই রাজি হচ্ছিলেন না, কারণ এই ধরনের মানুষদের বিশ্বাস করা যায় না একেবারে। শেষে না পেরে এক প্রকার আমার বাবা মা রাজি হয়ে গেলেন যখন দেখলেন আমার শ্বশুর শাশুড়ি আমার পায়ে পড়তেও ছাড়ছে না, আকুল স্বরে কাকুতি মিনতি করছে, কান্নাকাটি করছে। এই দৃশ্য দেখে হয়তো পাষাণ হৃদয়ও সেই দিনকে গলে যেত। আমি এবং আমার মা বাবা তো কোন ছাড়, তখনও তো বুঝতে পারিনি এগুলো সব ওনাদের নাটক। আমি একজন খুব সফট মাইন্ডেড মেয়ে, কারোর কষ্ট দুঃখ চোখের সামনে দেখতে পারি না, সে যতই আমার ক্ষতি করুক না কেন। আবার একটা ভুল পথে আমরা পা দিতে চলেছি সেটা বুঝতে পারিনি সেদিন। আমার মা বাবা বলল, ঠিক আছে পাঠিয়ে দেব, তবে একটু সময় দিন, ব্যাগপত্র গোছাতে হবে তো। আমি যে সমস্ত মেডিসিন খেতাম তখন সেগুলো ঠিক করে আমার সঙ্গে নিতে হবে এবং কাজ আছে আরও। এই সব বলাবলির পর আমার মা বাবা ওনাদেরকে বলল কিছুদিন পর আমাকে পাঠাবে। তারা এটাও মনে মনে ভাবলো আমার দিদি জামাইবাবুর সঙ্গেও এর মধ্যে এ বিষয়ে আলোচনা করে নেবে যে আমাকে পাঠানো উচিত হবে কিনা। বলেনি, আমি আগে বলতে ভুলে গেছি যে আমি বাড়ির ছোট মেয়ে, তো আমার দিদি আছে, সে বিবাহিত, এবং আমার দিদি জামাইবাবু দুজনেই ডিফেন্স ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে কাজ করে। সেজন্য আমার মা বাবা মনে করলো তাদের সঙ্গে একবার পরামর্শ করা দরকার, কারণ তারা এই বিষয়ে সবই জানেন। আমার শ্বশুর শাশুড়িকে অনেক বুঝিয়ে সুঝিয়ে সেই দিনেই কোনো রকমে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো এবং এই আশ্বাস দেওয়া হলো যে শীঘ্রই আমি তাদের কাছে যাব।
আমার দিদি জামাইবাবুকে সব কথা জানানো হলে তারাও প্রথমে আমায় ওখানে যেতে দিতে রাজি হচ্ছিল না, কিন্তু পরে আমার জামাইবাবু একটা কথা বলল যে আমি ওখানে না গেলে, কিছুদিন না থাকলে বুঝবো কি করে যে সত্যি আমার শ্বশুর শাশুড়ি যা বলছেন তা সত্যি কি না। তবে একটা শর্তেই সবাই যেতে দিতে রাজি হলো, যে প্রত্যেক দিন একবার করে হলেও বাপের বাড়িতে ফোন করতে হবে। দুদিনের বেশি যদি ফোন না আসে তাহলে সবাই আমার শ্বশুর বাড়িতে দেখতে চলে আসবে যে আমার কি হলো। এই বলে আমায় সব কিছু বুঝিয়ে দিয়ে শেষ পর্যন্ত আমার মা বাবা তাদের আদরের ছোট মেয়েকে আবার জমের পুরীতে রওনা করলেন। জমপুরি কেন বলছি সেটা আস্তে আস্তে ঘটনায় গুলোই বুঝতে পারবেন। প্রথম প্রথম শ্বশুর বাড়িতে যেন মনে হচ্ছিল আমি একজন নতুন অতিথি এসেছি অনেকদিন পর। মেয়ে অনেকদিন পর বাপের বাড়িতে এলে যেমন আপ্যায়ন করা হয় তেমনি আদর যত্ন করতে লাগলো আমার শ্বশুর শাশুড়ি। আমি তো দেখে অবাক হয়ে গেলাম, এমন আদর যত্ন বিয়ের পরে নতুন বউ হিসেবে গিয়েও কখনো পাইনি। আমার যেন একটু অতিরিক্ত মনে হতে লাগলো, দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এত অ্যাটেনশন আমি আমার বাপের বাড়িতেও পাইনি। আর কথায় কথায় শুধু ক্ষমা চাওয়া, বারবার আমার কাছ থেকে ওনারা ক্ষমা চাইছেন, যেন ওনাদের অপরাধ বোধ সব সময় কাজ করছে। আর একটা জিনিস আমায় একটু অবাক করলো, যে ছেলে সদ্য মারা গেছে তার ছবিতে একটাও মালা নেই কেন? ধূপও কখনো ছবির সামনে জ্বালাতে দেখলাম না। আমি আমার শাশুড়িকে জিজ্ঞাসা করাতে উনি বললেন, ছেলেকে মৃত বলে ভাবতেই পারছি না, মনে হয় সারাক্ষণ ও আমাদের সঙ্গে আছে, আমাদের কাছে আছে, তাই ছবিতে মালা দেয়নি, ধূপ জ্বালায়নি। কি অদ্ভুত! যাই হোক, আমি আর কিছু বললাম না, যার যার সেন্টিমেন্টের ব্যাপার, সেখানে আমি বলার কেউ না। তবু আমার মনে খটকাটা কিন্তু গেল না। এমনকি আমাদের বেডরুমটা আগের মতো সাজানো গোছানো, সব কিছুই যেমন আমি ঘর ছেড়ে গেছিলাম তেমনই, কিছুই যেন হয়নি। সব থেকে বড় বিষয়, আমি যখন তাদের ছেলের কিভাবে রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম, তারা ঠিক মতন উত্তর দিতেন না, কোনো না কোনোভাবে এড়িয়ে যেতেন, এইটা বলে যে তারা সেই দুর্ঘটনার কথা মনে করতে চায় না। এই সমস্ত কথা প্রায় প্রত্যেক দিনই ফোন করে আমি আমার বাপের বাড়িতে বলতাম, যেমন বলার কথা হয়েছিল। আমার মা বাবা বলল, ঠিক আছে দেখ, তোর তো মাদুলি আছে আর দেহবন্ধনও করা আছে, চাইলেও কোনো ক্ষতি করতে পারবে না। তখন আমরা কেউ বুঝিনি কী রহস্য লুকিয়ে আছে সব কিছুর মধ্যে। কালো জাদু দিয়ে হয়তো কেউ ক্ষতি করতে পারবে না, কিন্তু অন্য উপায়ও তো থাকতে পারে, সেটা কারোর মাথায় আসেনি। আর কয়েকদিন পরেই আমি হাড়ে হাড়ে টের পেলাম সেটা। আমার রাত্রিবেলা একটু গান শুনে বা বই পড়ে ঘুমানোর অভ্যেস ছিল, বিয়ের আগেও আমি তাই করতাম। কিন্তু কিছুদিন ধরে শ্বশুর বাড়িতে যখন বই পড়তে যাব বা গান শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়তাম, কোথা থেকে যেন একরাশ তন্দ্রা আমার চোখের পাতায় নেমে আসতো। আমার চোখ যেন অজান্তেই কখন বন্ধ হয়ে যেত, যেন ঘুমের রাজ্যে ঢলে পড়ছি। সেটা কিন্তু একদমই হওয়ার কথা নয়, কারণ আমার অ্যাটলিস্ট অভ্যেস আছে ডিনার করার পর আমি চেয়ারে বসে বই পড়ি বা কানে হেডফোন লাগিয়ে গান শুনি। খাওয়ার পরে আমি কখনো ওইভাবে ঘুমোতে চাই না। আর সব থেকে বড় কথা, আমার ডাক্তারই বলে দিয়েছিল খেয়ে ওইভাবে শুয়ে না পড়তে, অ্যাটলিস্ট ঘন্টাখানেক স্ট্রেট বসে থাকতে হবে বা পারলে হালকা হাঁটা চলা করতে হবে। সুতরাং গোরা বুঝতেই পারছো, হঠাৎ করে ওইভাবে ঘুমিয়ে পড়াটা আমার কাছে অত্যন্ত আশ্চর্যজনক বলে মনে হতো। পরের দিন সকালে উঠেও আমার সেই ঘোর কাটতো না। আরও অদ্ভুত কিছু জিনিস আমার সঙ্গে ঘটতে থাকলো। রোজ সকালে আমি উঠে আবিষ্কার করতাম আমার গা হাত পায়ে, এমনকি তলপেটের কাছেও এক অদ্ভুত রকমের ব্যথা, যেন মনে হচ্ছে আমার সঙ্গে কেউ শারীরিক নির্যাতন করেছে, জোর করে কিছু করার চেষ্টা করেছে, অথচ আমার কিছু মনে নেই। আমি এতগুলো কথা এই জন্যই বললাম, কারণ ঘটনা আগে বলার জন্য এই সমস্ত কথা বলার দরকার। আমি এটাও আবিষ্কার করতাম যে আমার শরীরের কিছু কিছু জায়গায় কাল শীতের দাগ। আমি তখন একটু ভয় পেয়ে গেলাম, এগুলো আমার সঙ্গে কি হচ্ছে নতুন করে। আরও মিস্টিরিয়াস ব্যাপার, সকালে ঘুম ভাঙার পর আমাদের বেডরুম থেকে আমার বরের গায়ের গন্ধ পেতাম, যেন এইমাত্র ও ঘরে ছিল। এখন চোখ খুলে দেখি আর নেই। এ কেমন করে সম্ভব? যে মানুষটা পৃথিবীতেই নেই, তার গায়ের গন্ধ এইভাবে কি করে আসতে পারে? এই গন্ধ আমার চেনা গন্ধ। একজন স্ত্রীর কাছে কোনোভাবেই তার স্বামীর গায়ের গন্ধ ভুল হবার কথা নয়। একবার ভাবলাম সব কিছু আমার শ্বশুর শাশুড়িকে জানাই, তবে কোথায় যেন মনটা সায় দিচ্ছিল না। ভাবলাম কি জানি ওরা কি মনে করবে, আমায় হয়তো আবার বিশ্বাস করবে না। আমার মা বাবাকে এবং আমার দিদি জামাইবাবুকে সব কথা জানালাম, তাঁরাও শুনে চিন্তায় পড়ে গেল।
আমার জামাইবাবু একটা আইডিয়া দিল। তিনি বললেন, একটা কাজ করো, তোমার ফোনের ভিডিওটা রাতে অন করে রেখো আর সাইলেন্ট করে রেখো। রাতে মোবাইল ফোনটা এমন একটা জায়গায় লুকিয়ে রেখো যাতে কেউ দেখতে না পায়। ঘরে যদি কেউ ঢোকে সেটা ভিডিওতে ধরা পড়বে। কারণ সবার মনে হতে লাগলো যে সামথিং ইজ ফিশি, এই রহস্যের সমাধান হওয়া দরকার। অ্যান্ড ও মাই গড, গৌরব তোমায় বললে বিশ্বাস করবে না কি আলটিমেটলি ধরা পড়লো সেই ভিডিওটাতে। আমি লিখছি আর এখনও সেই সময়ের কথা ভাবলে আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে, আমার সারা শরীর থরথর করে কাঁপছে। সে ভিডিওটাতে আমি দেখলাম জলজ্যান্ত আমার স্বামীকে আমাদের বেডরুমে ঢুকতে। আমি যেন আমার চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি কাকে দেখছি। সে প্রায় রোজ রাতে ঘরে এসে আমার সঙ্গে শারীরিকভাবে লিপ্ত হতো। এটা কিভাবে সম্ভব একজন মৃত ব্যক্তির পক্ষে? এই সমস্ত ঘটনা আমার বাড়িতে জানাতে সকলে হতভম্ব হয়ে গেল আর বলল, এই রহস্যের কিনারা করতেই হবে এবং এই কার্যটি একমাত্র সম্ভব আমার শ্বশুর শাশুড়িকে চাপ দিয়ে সব কথা বের করা। যেহেতু আমি আগেই বলেছিলাম আমার দিদি জামাইবাবু ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে আছে, তাই সিবিআই ডিপার্টমেন্ট এবং পুলিশ ডিপার্টমেন্টের অনেক লোকজনের সঙ্গে চেনাশোনা ছিল। তাই ঠিক করা হলো চাপ দিয়ে আমার শ্বশুর শাশুড়িকে ইন্টারোগেশন করা হবে ওই ভিডিওটার ভিত্তিতে। সেটাই করা হলো। প্রথমে আমার শ্বশুর শাশুড়ি কিছু স্বীকার করতে চাইছিলেন না, তারা কান্নায় ভেঙে পড়ল, কিন্তু আলটিমেটলি চাপের মুখে পড়ে স্বীকার করতে বাধ্য হয়েছিল যে তাদের ছেলে বেঁচে আছে এবং তার কিছু হয়নি। আমায় উচিত শিক্ষা দেবে বলে এবং আমায় বদনাম করবে বলে এই সমস্ত কার্যকলাপ সাজিয়েছিল। আমি আমার বরের কালো জাদুর বিষয়ে সব জানতে পেরে গিয়েছিলাম বলে মনে মনে তার খুব রাগ হয়েছিল এবং তখন থেকেই সে ঠিক করে নিয়েছিল যে সে আমাকে উচিত শিক্ষা দেবে। আমি কামাখ্যা মায়ের মন্দিরে গিয়ে দেহবন্ধন করে এসেছিলাম বলে আমায় কালো জাদু দিয়ে কিছু করতে পারেনি, কিন্তু নিজে এসে এইভাবে প্রতিশোধ নিল যাতে ভবিষ্যতে এইটা প্রমাণ করতে পারে যে আমি একটা নষ্ট মেয়ে। স্বামী মারা গেছে, তা সত্ত্বেও আমি এই সমস্ত কাজ করে বেড়াচ্ছি নিজের মৃত স্বামীর বাড়িতে থেকে। হয়তো শেষ পর্যন্ত আমায় পাগল প্রমাণ করত, আমি মেন্টালি সিক এটাই প্রমাণ করত, যদি না সেই রাতে আমার দিদি জামাইবাবুর বুদ্ধিতে আমার ফোন থেকে আমি ভিডিওটা করে রাখতাম। পরবর্তীতে পুলিশের চাপে তারা আমার স্বামীর গোপন আস্তানার কথাও জানিয়ে দিয়েছিল। সেখান থেকে পুরো দমে ওর কালো জাদুর প্রক্রিয়া অবলীলাক্রমে চালিয়ে যাচ্ছিল। চাপের মুখে আমার শ্বশুর শাশুড়ি ওটা স্বীকার করেছিল যে তারাই আমার রাতের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিত যাতে আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে থাকি এবং আমার সারা রাত ঘুম না ভাঙে। তারা শুধু বাইরের জগতে রটিয়ে দিয়েছিল যে তাদের ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। পরে পাড়ার লোকের কাছে খোঁজ নিয়ে জানা গেছিল তার মৃতদেহ পর্যন্ত কেউ দেখেনি, শুধু মারা গেছে এইটুকুই সবাই জানে। তার শ্রাদ্ধের কাজেও কেউ যায়নি এবং কখন যে শ্রাদ্ধ হয়েছে তাও কেউ জানে না। শেষ পর্যন্ত আমার স্বামীর গোপন ডেরা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করলো ফলস মৃত্যুর খবর রটানোর জন্য এবং কালো জাদুর মতো জঘন্য অপরাধের জন্য। আমি আর কি বলবো, আমার জীবনে কি সাংঘাতিক ঝড় বয়ে গেল আমি বুঝতেও পারলাম না। আমি যেন নিমেষের মধ্যে সর্বশান্ত হয়ে গেলাম, এটাই ভেবে যে এই মানুষটাকে আমি বিয়ের পর থেকে ভালোবেসে গেছিলাম। তারপর তো আমি চলেই গেছিলাম তার জীবন থেকে, তা সত্ত্বেও কেন এইভাবে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে ফিরিয়ে আনা হলো এবং আমায় এইভাবে অসম্মান করা হলো? ঈশ্বরের কাছে আমার একটাই আর্জি, আমার কি এটাই প্রাপ্য ছিল? এইটুকুতেই থেমে থাকলো না। এর 3 মাস পর আমি জানতে পারলাম আমি প্রেগনেন্ট। এতদিন আমার উপর দিয়ে এতটাই মানসিক ধকল গেছিল যে আমার আর খেয়ালই ছিল না যেরকম কিছু হতে পারে। যখন ডক্টর দেখাতে গেলাম, সব টেস্ট হলো, তখন অনেক দেরি হয়ে গেছে, আর কিছু করার নেই। বাচ্চাটাকে পৃথিবীতে আনা ছাড়া আমার আর কিছু করার নেই। অ্যাবর্শন যদি করি আমার মৃত্যুও হতে পারে। তাই আমার মা বাবা কোনো রকম রিস্ক নিল না। আমার মন একদম ভেঙে গেল, মনে হলো নিজের জীবন শেষ করে দিই। এই বিষাক্ত জীবন ধরে রাখার থেকে মৃত্যু অনেক সুখের। কিন্তু ওই যে বলে, মা হওয়ার অনুভূতি সম্পূর্ণই আলাদা। মনের ভিতর থেকে কে যেন সবসময় বলে উঠত, মা আমি তো আসছি তোমার কাছে, তোমার কোল আলো করে, তোমার সকল দুঃখ কষ্ট দূর করতে। তুমি এভাবে ভেঙে পড়ো না। এক অদ্ভুত অলৌকিক আওয়াজ আমার ভিতর থেকে যেন ভেসে আসতো, যেন স্বয়ং ঈশ্বর মা কামাখ্যা স্বপ্নে আমায় বলছে, তুই চিন্তা করিস না, সব ভালো হবে, আর তোর কোনো কষ্ট থাকবে না। আমার জীবন সত্যি এরপর পাল্টে গেল। সব জীবনের কালপর্ব আস্তে আস্তে যেন মুছে যেতে লাগলো। আমার কোল আলো করে এক পুত্র সন্তানের জন্ম হলো, তাও রথের পূর্ণ লগ্নে। ঠিক যেন মনে হলো জগন্নাথ দেব স্বয়ং এসেছেন আমার কোল আলো করে। পরে জানতে পেরেছিলাম আমার স্বামী প্রিজন সেলে সুইসাইড করেছিল।
তার কোনো কালো জাদুর মন্ত্র দ্বারা সে নিজেই আহত হয়েছিল। আর আমার শ্বশুর শাশুড়িও কলকাতা ছেড়ে কাশিতে তাদের শেষ জীবন কাটিয়েছিল। আর আমি আমার ছেলেকে নিয়ে এখন ভালো আছি। আমার ছেলে এখন ক্লাস 11-এ পড়ে, যদিও সেও ছোটবেলা থেকে অনেক অসুখে ভুগেছে। আর প্রায় আমার স্বামীর মৃত্যুর পর আমি স্বপ্নে দেখতাম সে এসে বলছে আমার ছেলেকেও আমার কাছ থেকে সে কেড়ে নেবে, আমাকে সুখে থাকতে দেবে না কোনোদিন। আমার উপর তার এতই রাগ, তাই ছোটবেলা থেকে আমার ছেলে অনেক শারীরিক অসুস্থতায় ভুগেছে। সেই জন্য আমার ছেলেকেও মা কামাখ্যার মন্দিরে নিয়ে গিয়ে তার দেহবন্ধন করে আনা হয়েছিল। যেহেতু আমার এবং আমার ছেলের দুজনের রক্ষা কবচ আছে, তাই কোনো ক্ষতি পরবর্তী জীবনে হয়নি। তাও আজও কখনো কখনো সেই সমস্ত দিনের কথা মনে করলে গা শিউরে ওঠে। আমার মা বাবা চেয়েছিল আমি আবার বিয়ে করি, নতুন করে সংসার করি, ছেলেকে কোনো অনাথ আশ্রমে রেখে মানুষ করা হোক। কারণ আমার ছেলে যেহেতু স্বাভাবিকভাবে আসেনি, যাকে বলে একজন স্বাভাবিক বিবাহিত দম্পতির ভালোবাসার ফল হিসেবে, তাই শেষ অবধি আমার মা বাবা আমার ছেলেকে সেইভাবে কখনো আপন করে নিতে পারেনি। কিন্তু আমার মন কখনো তাদের মতে সায় দেয়নি। কারণ যাই হোক, আমি তো মা, 9 মাস গর্ভে সন্তানকে ধারণ করেছি। সে আমার নারীর টান, তাকে আমি কখনোই অস্বীকার করতে পারি না। আর যেখানে স্বয়ং মা কামাখ্যা আমার স্বপ্নে এসে আশীর্বাদ করে গেছেন, তারপরে আমি কি করে আমার ছেলেকে দূরে ঠেলে দিই? মা হয়ে আমি কখনোই সেটা করতে পারি না। বর্তমানে আমার মা বাবা কেউই বেঁচে নেই, এবং আজও আমি রাতে ঘুমের ঘোরে কেঁপে উঠি আমার সাথে জীবনে যা যা ঘটেছে সেই ঘটনা নিয়ে। তো আশা করি তোমার এবং প্রেতকথা পরিবারের সকল শ্রোতা বন্ধুদের আমার এই দ্বিতীয় পর্বের ঘটনাগুলি মন ছুঁয়ে যাবে। সবাই তোমরা আশীর্বাদ করো আমার ছেলেটা যেন অনেক বড় হয় এবং মানুষের মতো মানুষ হয়। ঈশ্বরের কাছে আমার একটাই জীবনের শেষ ইচ্ছা, তার বাবার কালো ছায়া কোনোদিনও যেন তার জীবনে না পড়ে। ঘটনা ভালো লাগলে অবশ্যই তোমার সুমধুর কণ্ঠে পড়ে শুনিও। অপেক্ষায় রইলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ঈশ্বর সবার মঙ্গল করুক। ইতি অরুণিমা দত্ত। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। এই ছিল আমাদের আজকের ঘটনা, এবং আজকের ঘটনার প্রশ্নটি আগে বলে দিই, অরুণিমা দত্তের স্বামীর মৃত্যু কিভাবে হয়েছিল। আবারও বলছি, অরুণিমা দত্তের স্বামীর মৃত্যু কিভাবে হয়েছিল কমেন্ট সেকশনে জানাবেন। এবং এই ঘটনাটিতে ভূত প্রেত কিছু ছিল না, আমি জানি। আপনারা হয়তো অনেকেই বলবেন এখন যে কি হলো, কিছুই তো ভূতুরে ছিল না। কিন্তু যারা 410 নম্বর এপিসোডে এই ঘটনার প্রথম পার্টটি শুনেছিলেন, তারা কিন্তু খুব ভালোভাবে রিলেট করতে পারছেন যে এই সেকেন্ড ঘটনাটি কতটা জাস্টিফাই করছে প্রথম ঘটনাটিকে। এবং আমার মনে হয় একটি ঘটনা সম্পূর্ণ শোনা ভালো। হাফ ঘটনা শুনে হয়তো ভুতুরে ঘটনা শুনে আমরা মজা পেলাম, কিন্তু এই ঘটনাটার ঠিক উল্টো দিকে কী হয়েছিল সেটা তো আমরা জানি না, বা পরবর্তীকালে কী হয়েছিল সেটা তো আমরা জানি না। তো আমরা পরবর্তীকালে কী হয়েছিল সেটিও শুনলাম, এবং আমার বেশ ভালো লেগেছে। হ্যাঁ, মানে ভুতুরে ছিল না, কিন্তু ইটস ওকে। মানে আমরা একটি ভালো ঘটনাকে জাস্টিফাই করেছি। আমার মনে হয় যে এটা আমাদের শিল্পসত্তা, যে ভালো কোনো ঘটনা পেলে বা একটি সম্পূর্ণ ঘটনা পেলে আমরা তাকে জাস্টিফাই করবো অ্যাটলিস্ট। এবং আমার মনে হয় যে আমার যারা শ্রোতা তারাও কিন্তু মানে আমার সাথে সহমত প্রকাশ করবেন যে হ্যাঁ, এটি একটি ভালো ঘটনা ছিল এবং এটাকে আমরা জাস্টিফাই করেছি। এবার বাকিটা আপনাদের উপর। আমি বলছি না যে আপনাদের ভালো লাগতেই হবে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রশ্নের উত্তর দেবেন। আজকের এপিসোড এখানে শেষ হচ্ছে, এবং আপনাদের কমেন্টের আমি অপেক্ষায় থাকবো। এটি আমাদের শেষ ঘটনা ছিল। আশা করছি আজকের এত বড় এপিসোড আপনাদের খুব ভালো লেগেছে। এবং প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত ঠিক 10টার সময় প্রেতকথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টার সময় স্পটিফাইতে প্রেতকথার এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে বিনোমো অ্যাপের লিঙ্ক, সেখান থেকে বিনোমো ডাউনলোড করে তুমি ট্রেড করতে পারো। যদি তুমি বেগিনার হও তাহলে তুমি নিজেকে ট্রেন করতে পারো ডেমো অ্যাকাউন্টে, যে $10,000 ইন INR ব্যালেন্সটা রয়েছে সেটা দিয়ে। তো যাও, ডাউনলোড করো বিনোমো আমার লিঙ্ক থেকে।